হ্যালো এভরিওয়ান। এসিসিএ স্টুডেন্টদের মনে নানা ধরনের কোয়েরিজ থাকে জব রিলেটেড। সো এর জন্য আমি টোটাল ৩ টা ভিডিও বানানোর প্ল্যান করেছিলাম। তো এর মাঝে ১ম ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম কিছুদিন আগে। তো ১ম ভিডিওতে আমি কথা বলেছি যে এসিসিএ স্টুডেন্টদের কেন একটা অডিট ফার্মে জয়েন করা উচিত। তো আজকে হবে সেটার 2nd পার্ট। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করব যে এক্সাক্টলি কোন সময় আপনি চাকরিতে জয়েন করতে পারেন এসিসিএ করার সময়। সেটা কি ফার্স্ট পার্ট শেষ করার পরে, নাকি 2nd পার্ট বা 3rd পার্টে থাকার সময়, নাকি একবারে এসিসিএ কমপ্লিট করে। এছাড়াও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কেন চাকরি করলে সেটা আপনার পড়াশোনার উপর একটা বড় ইমপ্যাক্ট ফেলতে পারে। আমি আগেই আপনাদেরকে একটা জিনিস বলে দেই যে আমার কিন্তু ১.৫ বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে শুধু। তো মার্কেটে কিন্তু অনেক সিনিয়র মেম্বাররা আছে যারা হয়তো এখন ১০-১৫ বছর বা তার বেশি সময় ধরে আ জব মার্কেটে আছে। তো এইসব মানুষজন কিন্তু আপনাকে আরও বেটার সাজেশন দিতে পারবে। সো মেক সিওর করবেন যে আপনি এই ভিডিও থেকে কিছু আইডিয়া নিয়ে আপনি ওই সিনিয়র মানুষদের সাথে কথা বলে ডিসকাস করে তারপরে আপনি ডিসাইড করবেন যে আপনার ক্যারিয়ারে কি করবেন আপনি সেটা। তো ভিডিওর মেইন টপিকে আসার আগে আমি ১ম এ আপনাদেরকে এসিসিএর পেপারগুলা নিয়ে ছোট্ট একটা ব্রিফিং দিব। তো এসিসিএতে টোটাল আপনার ৩ টা পার্ট রয়েছে। পার্ট 1 এ আপনার ৭ টা পেপার রয়েছে। এটার সাথে হলো আপনাকে সিএটির ২ টা পেপারও করতে হতে পারে। পার্ট 2 তে টোটাল আপনার ৬ টা পেপার আছে F4 থেকে F9। আপনি যদি কোনো এক্সামশন না পেয়ে থাকেন তাহলে আপনাকে এই ৬ টা পেপারেই পাস করতে হবে। পার্ট 3 তে টোটাল পেপার আছে ৬ টা। এর মাঝে এসবিএল আর এসবিআর এই ২ টা করা ম্যান্ডেটরি। আর বাকি যে ৪ টা পেপার আছে P4 থেকে P7 এর মাঝখানে যেকোনো ২ টা আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবেন। তো এসিসিএ স্টুডেন্টরা যখন চাকরি-বাকরির চিন্তাভাবনা করে তখন তারা মেইনলি যেটা করে সেটা হলো যে কোনো একটা সিনিয়র বা টিচারের সাথে কনসাল্ট করে নেয়। তো এরকম ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে কমন অ্যাডভাইস যেটা থাকে সেটা হলো একটা স্টুডেন্টের চাকরিতে জয়েন করা উচিত F8 পেপারটা কমপ্লিট করার পরে। তো এর মাঝে আপনার F7 আর F8 এই ২ টা পেপার পাস করা হলো ক্রুশিয়াল। তো এখন আমরা তাহলে দেখে আসি যে কেন এই ২ টা পেপার পাস করার কথা মেইনলি সিনিয়ররা বলে থাকে। তো F7 বা FR যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপার আছে, এই পেপারটাতে আপনাদেরকে মেইনলি যেটা শিখানো হবে সেটা হলো কিভাবে আপনার অ্যাকাউন্টস প্রিপেয়ার করতে হয় অ্যান্ড কিভাবে সেটার ইমপ্যাক্ট পড়বে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা এফএস তৈরি করার সময়। তো আমরা যে এফএস তৈরি করি, এটা তৈরি করার জন্য কিছু স্ট্যান্ডার্ড আমাদেরকে ফলো করতে হয়। তো যে স্ট্যান্ডার্ডটা ফলো করে আমরা নরমালি অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করি সেটা হলো আইএফআরএস বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তো F7 পেপারে আপনাদেরকে এই আইএফআরএস গুলা পড়ানো হবে যাতে আপনারা প্রপারলি জানতে পারেন যে ট্রান্সেকশনস গুলা কিভাবে রেকর্ড হয়, সেগুলার ইমপ্যাক্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোন পজিশনে যেয়ে পড়ে অ্যান্ড আপনি তখন এই পেপারটা পাস করলে আল্টিমেটলি জানতে পারবেন যে আপনি অ্যাকাউন্টস গুলা কিভাবে তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। কথার কথা ধরেন আপনি কোনো একটা কোম্পানির এফএস তৈরি করছেন। তো ওই কোম্পানি আপনার এবছর একটা লিজ নিয়েছে বিল্ডিং। ১০ বছরের জন্য ধরেন সেই বিল্ডিংটা লিজ নেওয়া হয়েছে। তো আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির লিজ নিয়েছে এটার ট্রান্সেকশনটা একভাবে রেকর্ড হবে। আবার অন্যদিকে যে কোম্পানিটা লিজ দিয়েছে তার জন্য কিন্তু আপনার ট্রান্সেকশনের রেকর্ডিংটা ডিফারেন্ট হবে। তো এই যে ২ টা কোম্পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রান্সেকশনের এন্ট্রিটা ২ রকমভাবে হচ্ছে। এছাড়াও আপনি হয়তো ১০ বছর একবারে রেকর্ড করবেন না। আপনি প্রতি বছর হয়তো একটু করে রেকর্ড করবেন। তো এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই যে ট্রান্সেকশন রেকর্ডের প্রসিডিওরটা কিন্তু ডিফারেন্ট। তো এইগুলাই আপনাকে মেইনলি শিখানো হবে আপনার আইএফআরএস এ। তো আইএফআরএস 16 বলে একটা স্ট্যান্ডার্ড আছে যেটাতে আপনার লিজ রিলেটেড যত ধরনের ইনফরমেশন দরকার আপনি সেখানে পাবেন। এরকম অনেক ধরনের স্ট্যান্ডার্ড রয়েছে। তো নরমালি আমরা F7 পেপারটাতে এই স্ট্যান্ডার্ডগুলাই শিখি অ্যান্ড আপনি আল্টিমেটলি যদি F7 পেপারটা পাস করেন তাহলে আপনি যেকোনো কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করার মতো ক্যাপাবল হয়ে থাকবেন। এজন্য আপনাকে মেইনলি বলা হয় যে আপনি যেন F7 পেপারটা পাস করেন। এখন তাহলে আমরা আসি F8 পেপারের ক্ষেত্রে। তো F8 পেপারটা হলো আপনার অডিট অ্যান্ড অ্যাসুরেন্স পেপার। তো অডিট অ্যান্ড অ্যাসুরেন্স পেপারে আপনাকে মেইনলি শিখানো হচ্ছে যে আইসা বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং। তো এখানে যেটা হয় যে সাধারণত আপনার এই F8 পেপারটা অনেক ইন্টারেস্টিং হয়ে থাকে। এটার কারণটা কি? এটার কারণটা হলো আপনার কোয়েশ্চেনে আপনার ডিফারেন্ট টাইপ অফ কেস দেওয়া থাকে।
এই কেসে আপনাকে হলো প্রবলেম বের করতে হয় বিভিন্ন। সে তখন সেই প্রবলেমগুলাকে আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে কেন আপনি ভাবছেন যে এইগুলা একেকটা প্রবলেম। দেন কি করতে হবে? সেই প্রবলেমগুলা সলভ করার জন্য আপনাকে প্র্যাকটিক্যাল সলিউশন দিতে হবে। যেটা হলো কোম্পানির জন্য এপ্লাই করা ফিজিবল হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনি যখন অডিট অ্যান্ড অ্যাসুরেন্স পেপারটা পাস করছেন, তখন আপনার মাঝে একটা অলরেডি স্কিল ডেভেলপড হয়ে যাবে যে আপনি বিভিন্ন সিচুয়েশন অ্যাসেস করতে পারবেন। সেখান থেকে প্রবলেম আইডেন্টিফাই করতে পারবেন অ্যান্ড সেখানে আপনি প্র্যাকটিক্যাল সলিউশনটা দিতে পারবেন। সো আপনি যখন কোনো অডিট ফার্মে জয়েন করবেন বা আপনি যদি কথার কথা ধরেন আপনি কোনো একটা নরমালি কোনো একটা কোম্পানিতে জয়েন করেছেন, সেখানে আপনি কোনো একটা কাজ করলেন, তখন আপনি F8 পেপারটা পাস করে থাকেন যদি, তখন আপনি কিন্তু নিজেই আপনার কাজটা অডিট করতে পারবেন। কারণ আপনি অলরেডি জানেন যে একটা অডিটর কীভাবে চিন্তাভাবনা করে। আমরা জানি যে এসিসিআর পড়াটা অনেকই বেশি প্র্যাকটিক্যাল, কারণ এসিসিআর অলওয়েজ কোয়েশ্চেন প্রিপেয়ার করে। নরমালি হলো আপনার রেগুলার লাইফে যে আমাদের প্র্যাকটিক্যাল বিভিন্ন সিনারিও তৈরি হয়ে যায়, ওগুলার উপর বেস করে তারা কোয়েশ্চেনটা প্রিপেয়ার করে। সো কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়। সো আপনি যখন ওই কোয়েশ্চেনগুলাতে পরীক্ষা দিয়ে পাস করবেন, তখন আল্টিমেটলি আপনার কি হবে? আপনার এই স্কিলটা ডেভেলপ হবে যে আপনি বিভিন্ন জিনিস এনালাইসিস করতে পারবেন। সেখান থেকে প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারবেন। সো আপনার জন্য তখন নিজের কাজকে আপনি অডিট করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে ফাইন, একজন অডিটর যদি আপনার কাজটা দেখে তাহলে কীভাবে চেক করবে জিনিসগুলা, তখন আপনার পক্ষেই কিন্তু প্রবলেমগুলো আইডেন্টিফাই করা অনেক ইজিয়ার হবে। সেম জিনিসটা আপনি যদি অডিট ফার্মে জয়েন করেন, তাহলে অডিট ফার্মেও কিন্তু একই ধরনের কাজ পাবেন আপনি। তো আপনি দেখতে পাবেন যে আপনি অ্যাকচুয়ালি যা শিখেছেন সেগুলোর ইমপ্লিকেশনই আপনি অডিট ফার্মে পাচ্ছেন। সো মেইনলি এই কারণটাতেই আপনাকে বলা হয় যে F7 আর F8 এই ২ টা পেপার এটলিস্ট পাস করে তারপরে যেন চাকরিতে জয়েন করা হোক। তো এখন আমরা আসি যে আপনি যদি F8 পেপারটা কমপ্লিট করে তারপরে যদি আপনি চাকরিতে জয়েন করেন, তাহলে সেটার প্রোস কী? মেইন প্রোসটা হবে যে আপনি যদি তাড়াতাড়ি আপনি চাকরিতে জয়েন করেন, তাহলে আপনার এক্সপেরিয়েন্সটা গ্যাদার হওয়া শুরু করবে অ্যান্ড আপনি যখন বাকি পেপারগুলা পাস করে ফেলবেন, তার কিছু দিনের মধ্যেই দেখা যাবে যে আপনি মেম্বার হয়ে গিয়েছেন। কারণ আপনার ৩ বছরের যে ওয়ার্কিং এক্সপেরিয়েন্সটা দরকার, সেটা আপনার অ্যাচিভ হয়ে গিয়েছে। সো আপনি খুব দ্রুত হয়তো মেম্বার হয়ে যাবেন অ্যান্ড তখন দেখা যাবে যে আপনি হয়তো স্যালারি আরও একটু বেশি পাওয়া শুরু করেছেন। সেকেন্ড যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো যে আপনি যদি তাড়াতাড়ি চাকরিতে জয়েন করে ফেলেন, তাহলে যে আপনার পেপারগুলা পেন্ডিং আছে, সেই পেপারগুলা এক্সামে পাস করা অনেক ক্ষেত্রে আপনার জন্য সহজ হতে পারে। কারণ কি আপনার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা গ্যাদার হয়ে যাবে অ্যান্ড তখন কি হবে? তখন দেখবেন যে আপনি যখন এক্সাম দিচ্ছেন তখন অনেক কিছু হয়তো মিল পেতে পারেন। কারণ আগে যেটা আমি বললাম একটু আগেই যে এসএসসি এর কোয়েশ্চেনগুলা রিয়েল সিনারিওর উপর বেস করে তৈরি করা হয়। তো আপনি যখন চাকরি-বাকরি করবেন, তখন দেখা যাবে যে আপনি ওখান থেকে অনেক কিছু শিখতে পারছেন। আপনি বুকিশ নলেজ থেকে যে ধরনের সলিউশন হয়তো প্রোভাইড করতে পারতেন, তার চেয়ে দেখা যাচ্ছে যে আপনি রিয়েল লাইফ ওয়ার্কিং এক্সপেরিয়েন্স থেকে যে আ নলেজটা গ্যাদার করেছেন, সেটা থেকে আপনি আরও বেশি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনি দিয়ে এক্সামে আপনি দিতে পারছেন। তো তখন কি হচ্ছে? আপনার পাস করে যাওয়াটা অনেক ক্ষেত্রে ইজিয়ার হচ্ছে। এবার আসি আমরা কনসের দিক থেকে। তো কনসের জিনিসটা বোঝার ক্ষেত্রে আমাদেরকে আগে একটু দেখতে হবে যে আপনি যদি F8 পেপারটা পাস করে জয়েন করেন, তাহলে আপনার আর কী কমপ্লিট করা বাকি থাকবে। তো এক্ষেত্রে আমরা যদি স্ক্রিনে দেখি তাহলে দেখতে পাবেন যে আপনি এখনও পার্ট 2 টা শেষ করেননি হয়তো। সো আপনার হয়তো F9 পেপারটা বাকি থাকবে। পার্ট 3 ২ টা ম্যান্ডেটরি পেপার SBL, SBR এই ২ টা বাদ থাকবে। অন্যদিকে হয়তো আপনাকে আরও ২ টা যে আপনার অপশনাল পেপার আছে, সেখান থেকে হয়তো ২ টা ধরলাম P4 আর P7। সো আপনার টোটাল ৫ টা পেপার পাস করা এখনও বাকি। আর অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটির BSc অনার্স ডিগ্রি যদি নেন, তাহলে সেটাও পাস করা বাকি আছে। তো যেহেতু আপনার হাতে এখনও অনেক কিছু করা বাকি, কাজ করার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কি, আপনি যখন কোনো একটা কোম্পানিতে জয়েন করেন, তখন দেখা যাচ্ছে যে আপনি কাজের প্রেশারের কারণে আপনার পড়াশোনাটা করা পসিবল হয় না। সো আপনি দেখা যাচ্ছে কি আপনি এই পেপারগুলা পাস করতে পারেন না আর। তো এটার রিজন কি? তো এটার রিজন বলার জন্য আমি আ একটা ঘড়ি তৈরি করেছি, যেখানে আপনাদেরকে আমি টোটাল ২৪ ঘন্টার হিসাব দেখাবো যে আপনার চাকরিতে জয়েন করলে আপনার লাইফটা কীরকম হতে পারে অ্যান্ড ওইটারে আপনাকে ডিপলি অ্যানালাইসিস করে বুঝাবো যে কেন স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে না প্রপারলি চাকরিতে জয়েন করলে।
তো এই জিনিসটা এক্সপ্লেইন করার আগে আপনাদেরকে জাস্ট আগে একটা জিনিস বলে নেই আমি, সেটা হলো যে আপনি যখন চাকরিতে জয়েন করবেন, মোস্ট প্রবাবলি আপনি কোনো এক মাল্টিন্যাশনালে শুরুতেই জয়েন করতে পারবেন না। আপনি হয়তো কোনো বাংলাদেশি লোকাল কোম্পানিতে জয়েন করবেন। তো আমাদের দেশের একটা কালচার হলো যে আমরা ৮ ঘন্টার চাকরিটা অনেক ক্ষেত্রেই অ্যালাউ করি না। নরমালি আমরা যেটাকে বলি 9 to 5 জব, ৮ ঘন্টার চাকরি আমরা সাধারণত ওরকমভাবে প্রেফার করি না আমাদের দেশের কোম্পানিগুলা। তো আপনাকে সাধারণত যেই স্যালারিটা দেওয়া হবে তার চেয়ে বেশি তারা চেষ্টা করবে আপনার কাছ থেকে কাজ উঠায় নেওয়ার। আল্টিমেটলি আপনাকে পরিশ্রম করতে হবে অনেক, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের এই টাইম টেবিলটা অনেক ক্ষেত্রে এরকমভাবে মেইনটেইন করা হয় না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনাকে হয়তো ৯ ঘন্টা বা তার চেয়ে বেশি সময় অফিস করতে হবে। ঠিক আছে? সো ওই হিসাব করে আমি এই টাইম টেবিলটা প্রিপেয়ার করেছি। তো এখন যদি আমরা স্লাইডে আসি, তাহলে আমি ১ম এ আপনাদেরকে একটা ছোট্ট ব্রিফিং দিব। তারপরে আমি প্রত্যেকটা সেগমেন্ট আলাদা, আলাদা করে ডিপলি আপনাদের কাছে এক্সপ্লেইন করে দেব। ঠিক আছে? তাহলে আমরা দেখি। ধরলাম আমরা এখানে যে আপনার অফিসে আপনাকে ৯ ঘন্টা কাজ করতে হবে। তো আপনার অফিস আওয়ার হলো সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। তাহলে আপনাকে এখানে ৯ ঘন্টা কাজ করতে হবে। তো যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, আমাদেরকে জ্যাম অনেক প্রবলেম ক্রিয়েট করে আমাদের জন্য। সো আল্টিমেটলি দেখা যাচ্ছে যে আপনাকে হয়তো বাসা থেকে আপনার অফিসে যেতে অ্যারাউন্ড ১.৫ ঘন্টার মতো সময় লাগবে হয়তো। তো আমি ধরে নিলাম আপনার যেতে ১.৫ ঘন্টা লাগছে, আসতে ১.৫ ঘন্টা লাগছে। সো টোটাল আপনাকে এখানে ৩ ঘন্টা সময় হয়তো স্পেন্ড করতে হবে ট্রান্সপোর্টেশনের পিছনে। তাহলে আপনি যদি দেখেন এখানে যে আপনি হয়তো সকাল ৭:৩০ বাসা থেকে বের হবেন, আপনি বাসায় ব্যাক করবেন সন্ধ্যা ৭:৩০। তার মানে আপনাকে ১২ ঘন্টা বাসার বাইরে থাকতে হবে। আপনি যেহেতু এতক্ষণ পরিশ্রম করবেন সারাদিন, আপনার একটা সাফিসিয়েন্ট ঘুম দরকার। সো আল্টিমেটলি দেখতে হবে যে আপনি হয়তো ৮ ঘন্টার মতো ঘুম পেতে পারেন প্রতিদিন। যদি ওটা হয়ে থাকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম আপনি যে অ্যামাউন্টটা স্পেয়ার পাবেন সেটা হলো ৪ ঘন্টা। তার মানে কি আপনি দিনে পড়ার জন্য আপনি হয়তো ম্যাক্সিমাম পাবেন ৪ ঘন্টা। এই ৪ ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে বাকি সব কাজ করতে হবে। খাওয়া-দাওয়া, শাওয়ার, ফ্রেশ হওয়া অ্যান্ড আপনার পার্সোনাল যা, যা কাজ আছে এই সবগুলা কিন্তু আপনার এই ৪ ঘন্টার মধ্যে অ্যালোকেটেড হয়ে যাবে। অ্যান্ড আপনি অনেক বেশি লাকি থাকবেন আপনি যদি পুরা এই ৪ ঘন্টা পান। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা এই ৪ ঘন্টাও পায় না। এটা আরও কমে আসে। তাও আমি ধরলাম যে ৪ ঘন্টা, ঠিক আছে? এখন তাহলে আমি কি করব? এখন আমি আপনাদের সামনে তাহলে ইন ডেপথ এ ডিসকাস করব যে কেন স্টুডেন্টরা এই ৪ ঘন্টাটাও প্রপারলি ইউজ করতে পারে না। তো এবার আমরা আসি ৯ ঘন্টার অফিস আওয়ার নিয়ে। তো অফিসে মেইনলি যেটা হয়ে থাকে, অফিসে কিন্তু আপনাকে ননস্টপ কেউ না কেউ মনিটর করবে যে আপনি কি কাজ করছেন। আপনাকে দিন শেষে হয়তো জবাবদিহি করতে হবে যে আপনি সারাদিন কি কাজ করেছেন। আপনি যদি প্রপারলি কনসেনট্রেশন না দিয়ে কাজ না করে থাকেন তাহলে আল্টিমেটলি তারা ভাববে যে আপনি এফিশিয়েন্ট না। অ্যান্ড আপনি যদি এফিশিয়েন্ট না হন তাহলে একটা সময় হয়তো দেখা যাবে যে আপনাকে কোম্পানি থেকে বেরও করে দেওয়া হতে পারে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তো আপনাকে হয়তো এই ৯ ঘন্টার মধ্যে মেজরিটি সময়ই ফুল ফোকাসে কাজ করতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের লাইফে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আগে এক্সপেরিয়েন্স করি না। হ্যাঁ, এটা সত্যি যে আমরা স্কুল, কলেজ, ভার্সিটি লাইফে অনেক সময় একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইমের জন্য বাসা থেকে বাইরে থাকতাম। কিন্তু সেই জিনিসটা হয়তো অনেক আলাদা। কারণ আপনাকে ননস্টপ কাজ করতে হতো না। আপনাকে যদি পরপর টানা ক্লাস থাকতেও আপনাকে হয়তো ফুল ফোকাসে আ ক্লাস করতে হতো না। আপনি হয়তো টিচারের দিকে তাকিয়ে থাকতেন কিন্তু সে কি পড়াচ্ছে না পড়াচ্ছে এই জিনিসটা আপনি মনোযোগ দিয়ে শুনতেনও না হয়তো। তো এই জিনিসটা কিন্তু আপনি জব লাইফে করতে পারবেন না। আপনি যখন কাজে যাবেন আপনাকে ফুল ফোকাস দিয়ে কাজটা করতে হবে। কারণ আদারওয়াইজ যদি আপনি পুরাপুরি ফোকাসটা না দিয়ে কাজ করেন, তাহলে আপনার কিন্তু আ কাজে আউটকাম আসবে না। ঠিক আছে? তো আপনাকে সারাদিনই বলতে গেলে একটা প্রেশারের মধ্যে থাকতে হবে কারণ আপনাকে ডেলিভারি দিতে হবে। আল্টিমেটলি আপনি যদি ডেলিভারি না দিতে পারেন, আপনাকে কেউ না কেউ রিপ্লেস করবে। সো আপনাকে ফুল ফোকাস দিয়ে কাজ করতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমাদেরকে অনেক বেশি স্ট্রাগল করায় সেটা হলো যে সারাক্ষণ হয়তো স্ক্রিনের দিকে তাকায় থাকতে হবে। এই ৮-৯ ঘন্টা স্ক্রিনের দিকে তাকায় থাকা কিন্তু খুবই বড় একটা প্যারার জিনিস। কারণ এটা আপনাকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ২ টাতেই খুব বেশি এক্সহস্টেড করে দিবে। আপনাকে হয়তো এক জায়গাতে আপনি বসে থাকবেন সারাদিন। আনলেস আপনার হয়তো
খাওয়ার টাইম হয়েছে, লাঞ্চ টাইম যেটা হয়, বা ফ্রেশ হতে গিয়েছেন বা হয়তো একটু বাইরে গিয়েছেন অল্প কিছু সময়ের জন্য। বাট এই টাইমগুলা বাদে কিন্তু আপনাকে হয়তো একই জায়গায় বসে, বসে কাজ করতে হবে। এই জিনিসটা আপনাকে অনেক বেশি টায়ার্ড করে তোলে। তো দেখা যাচ্ছে কি আপনি যখন দিন শেষের দিকে চলে আসবে, যেমন ধরেন ৪টা বা ৫টার দিকে হয়তো চলে আসবে, তখন দেখবেন আপনি আর কাজ করতে পারতেছেন না প্রপারলি। কারণ অলরেডি আপনার বডি অ্যান্ড মাইন্ড ২ টাই অনেক বেশি এক্সহস্টেড হয়ে গেছে। সো আপনার যখন ৬টা বেজে যাবে, কাজ শেষ হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার বডিতে আর ওরকম কোনো এনার্জি থাকে না। এই যে সময়টা গেল, এরপরে আসে হলো সবচেয়ে বেশি ঝামেলার সময়। সেটা কি? বাসায় যাওয়ার ক্ষেত্রে। তো নরমালি কি হয়? নরমালি হলো আপনার আ একসাথে সবাই অফিস থেকে বের হয়। একসাথে সবাই অফিস থেকে বের হওয়াতে যেটা হচ্ছে যে প্রচুর জ্যাম হয় রাস্তায়। অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের হয়তো প্রাইভেট ট্রান্সপোর্টেশন থাকে না। সো আমাদেরকে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতে হয়। যেহেতু হয়তো আমরা খুব বেশি স্যালারি ড্র করি না। সো আমাদের মোস্ট প্রবাবলি বাস ইউজ করা লাগবে। তো এরকম ক্ষেত্রে যেটা হচ্ছে কি আপনার আ বাসের তুলনায় মানুষ অনেক গুণ বেশি থাকে। তখন কি হয়? তখন আপনাকে হয়তো অনেক গাদাগাদি করে বাসের মধ্যে উঠতে হবে। অনেক ক্ষেত্রে আপনি বাসে সিট পাবেন না, বাসে উঠতেই পারবেন না। আমার অনেক সময় হয়েছে যে আমি ১ ঘন্টারও বেশি দাঁড়ায় ছিলাম, কিন্তু আমি বাস পাচ্ছি না কোনো। আল্টিমেটলি এত দূরের ডিসট্যান্সে আপনি হেঁটেও হয়তো কোথাও যেতে পারবেন না। আল্টিমেটলি আপনার ওখানেই ওয়েট করা লাগবে। বা আপনাকে হয়তো ঝুলে, ঝুলেও যেতে হতে পারে মাঝে, মাঝে। অ্যান্ড সবচেয়ে বিরক্তিকর জিনিসটা যেটা হলো, সেটা হলো আপনি যখন ফরমাল ড্রেস পরে থাকবেন, তখন কিন্তু আপনার অনেক বেশি অশান্তি লাগে এরকম সিচুয়েশন গুলাতে। তো এই জিনিসটা কি হচ্ছে, আপনি লাক ভালো থাকলে আপনি ১.৫ ঘন্টার মধ্যে বাসায় পৌঁছাতে পারবেন। অ্যান্ড টোটাল আপনার ৩ ঘন্টা আপনার লাগতে পারে ট্রান্সপোর্টেশনে। বাট অনেক ক্ষেত্রে সেটা ৪-৫ ঘন্টাও হয়ে যেতে পারে। ডিপেন্ড করে জ্যামের উপরে। আর আপনি যখন সারাদিন কাজ করে এই জ্যামের মধ্যে বসে থাকবেন, এই জিনিসটা কিন্তু মানে আমাদের মাইন্ডে অনেক নেগেটিভ একটা ইমপ্যাক্ট ফেলে। আমরা অনেক বেশি অধৈর্য হয়ে যাই, অনেক বিরক্ত লাগা শুরু করে আমাদের, অনেক রাগ উঠতে থাকে। আল্টিমেটলি জিনিসটা কি অনেক ফ্রাস্ট্রেটিং লাগে আমাদের কাছে। সো এটা কিন্তু সাথে আমাদের আ অনেকটা এনার্জি কেড়ে নেয়। তো দেখা যাচ্ছে কি আপনার সকাল বেলাতেও জিনিসটা একই রকমের হয়ে থাকে, কারণ সবাই একসাথে বের হয়। আপনার পাবলিক ট্রান্সপোর্টেশন গুলো তো থাকেই। প্রাইভেট ট্রান্সপোর্টও অনেক বেশি থাকে ওই সময়, কারণ অফিসে অনেকেই প্রাইভেট ট্রান্সপোর্টেশন নিয়ে যায়। সো অনেক জ্যাম থাকে। আল্টিমেটলি আপনি দেখা যাচ্ছে কি আপনি যখন ১২ ঘন্টা শেষে বাসায় আসবেন, আপনার পড়ার মাইন্ডসেটটা থাকবে না আর। আপনার তখন হয়তো দিন শেষে মনে হবে না যে আমি এখন বইটা খুলে পড়তে বসবো। সো এই জিনিসটার ফলে কি হচ্ছে, আপনার রেগুলার বেসিসে পড়া হচ্ছে না। আপনি বাসায় আসছেন, আপনার রাতে অন্যান্য আরও কাজ থাকবে। আপনার খাওয়া-দাওয়া অ্যান্ড অন্যান্য পার্সোনাল কাজ এরকম আরও অনেক কিছু করতে হবে। এগুলা কমপ্লিট করার পর দেখবেন সময় চলে গেছে। আপনি হয়তো পড়ার মুডেই নেই। কারণ আপনি রাতের বেলা অনেক বেশি এক্সহস্টেড। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে কি আমরা হিউম্যান বিহেভিয়ারটা কিন্তু আমাদের এরকম না যে আ আমরা কোম্পানি থেকে চলে আসলাম বা কাজ থেকে চলে আসলাম। সো আমরা অফিস মোডটা অফ করে দিলাম আর হোম মোড অন করে দিলাম। এই জিনিসটা এভাবে কাজ করে না। আপনি যখন বাসায় আসবেন তখন আপনার মাথায় নানান ধরনের চিন্তা কাজ করবে। যে আজকে অফিসে কি হলো? আপনি কোন কাজটা ঠিকমতো করছেন, কোনটা করেন নাই, কার সাথে মিটিং করার কথা। দেন আপনি হয়তো পরের দিনের প্ল্যান করবেন যে নেক্সট কার সাথে মিটিং করবেন বা নেক্সট ডেডলাইনটা কবে? ডেডলাইনের মধ্যে আপনাকে কি, কি কাজ করতে হবে? আপনাকে ১ সপ্তাহ পরে প্রোগ্রামটাতে আপনি কি করবেন, না করবেন? এরকম হাজার ধরনের চিন্তা আপনার মাথার মধ্যে ঘুরতে থাকবে। সো ওই জিনিসটা সরায় পড়তে বসা অনেক বেশি ডিফিকাল্ট। প্লাস আপনার যেটা দরকার সেটা হলো একটা প্রপার ঘুম। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের স্ট্রেসের কারণে ঘুম হয় না রাতের বেলা। আপনি হয়তো বডি অ্যান্ড মাইন্ড অনেক বেশি টায়ার্ড, কিন্তু তারপরেও হয়তো আপনার মাথায় কিছু জিনিস চলতে থাকবে। যেটার কারণে হয়তো আপনার প্রপারলি ঘুম হবে না। সো আল্টিমেটলি দেখা যাচ্ছে যে আপনি যদি সকালে উঠে পড়তেও চান, তখনও দেখা যাবে যে আপনি হয়তো অনেক ক্লান্ত ফিল করতেছেন। আপনার ঘুমটা সাফিসিয়েন্ট হয় নাই। সো আপনি সকালেও পড়তে পারবেন না। এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এরকম ক্ষেত্রে দেখা যায় যে আপনার স্টুডেন্টরা সপ্তাহের হয়তো ৫ বা ৬ দিন যতদিনই অফিস করুক না কেন, একদিনও প্রপারলি পড়াশোনা করতে পারছে না। সো আল্টিমেটলি কি হচ্ছে? তারা সিলেবাসটা কমপ্লিট করতে পারে না। এখন আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে, ফাইন আমার হয়তো ৫ দিন অফিস আছে বা ৬ দিন অফিস আছে। আমি যেদিন ছুটির দিন, সেদিন আমি পড়া কভার করে নেব। আমিও জিনিসটা একইভাবে ভাবতাম। কিন্তু এই জিনিসটা কিন্তু এরকমভাবে কাজ করে না। নরমালি ছুটির দিনে যেটা হয় যে, আপনি সাধারণত একটু দেরি করে উঠবেন।
কারণ সারা সপ্তাহে আপনার আ স্লিপ ডেপ্রিভেশনটা হবে, যে আপনার ঘুমের একটা ঘাটতি তৈরি হবে। এই ঘাটতিটা দূর করার জন্য আপনার একটু বেশি ঘুমানোর প্রয়োজন হবে। এছাড়াও যেটা হবে সেটা হলো আপনার কিছু কাজ জমে যাবে। আপনি ৫-৬ দিনে আপনার কিছু কাজ জমে যাবে যেগুলো আপনি সেই ছুটির দিনে করতে চাবেন। সো সেই কাজগুলা থাকবে। এছাড়াও আপনার ক্লাস হওয়ার কথা। আপনি আ যদি F8 কমপ্লিট করার পরে জয়েন করেন, তাহলে ওরকম ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কিছু পেপার বাকি থাকবে। তো আপনাকে ওইগুলার জন্যও কিন্তু ক্লাসটা করতে হবে। তো আপনার ওই জিনিসগুলাও কিন্তু বাকি থাকবে। তো আপনাকে কিন্তু ক্লাস করতে হবে, তাহলে দেখা যাবে হয়তো ছুটির দিনগুলাতে। তো ওই কাজগুলা থাকবে। এছাড়াও আপনার পার্সোনাল কিছু কাজ থাকবে। যেরকম আপনি হয়তো একটু বাইরে খেতে যেতে পারেন বা একটু ঘুরতে যেতে পারেন, কারো সাথে আড্ডা দিতে পারেন, কোনো প্রিয়জনের সাথে দেখা করতে পারেন বা ফ্যামিলির মানুষের সাথে সময় কাটাতে পারেন। বা আপনি হয়তো ৫-৬ দিন টানা কাজ করছেন, আপনি এক্সহস্টেড, আপনার রিক্রিয়েশনটা দরকার। আপনি হয়তো একটা মুভি বা সিরিজও দেখতে চাইতে পারেন। তখন কি হচ্ছে, তখন হঠাৎ করে আপনি যদি পড়তে বসতে যান, আপনার পড়তে বসতে হয়তো মনটা চাবে না। কারণ কি, আপনি ৫ থেকে ৬ দিন কাজ করছেন, অ্যান্ড এই এই সপ্তাহে আপনি কিন্তু পড়াশোনাটা আপনার ঠিকমতো হয় নাই। আপনার টানা কিছুদিন পড়াশোনায় গ্যাপ গেছে। সো যখন আমাদের পড়াশোনায় গ্যাপ যায় কিছুদিন, তখন দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আ একদিন যদি হঠাৎ করে পড়তে বসি, ওই ফ্লোটা কিন্তু আসে না। কারণ ফ্লোটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গিয়েছে পড়ার। তখন কি হয়? আপনি কিন্তু প্রপারলি পড়াশোনা করতে পারবেন না। সো আল্টিমেটলি দেখা যাচ্ছে কি, আপনি যেহেতু প্রপারলি পড়াশোনা করতে পারছেন না, আপনার সিলেবাস কভার হচ্ছে না। সিলেবাস না কভার হওয়ার কারণে যেটা দেখা যাচ্ছে যে আপনি কনফিডেন্সটা পাচ্ছেন না এক্সামে পাস করার জন্য। এক্সামে যেহেতু আপনি কনফিডেন্স পাচ্ছেন না, অনেকে পরীক্ষাই দেয় না ভয় যে ফেল করবে। কারণ ফেল করলে আবার একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা আপনাকে পে করতে হবে। সো অনেকে এক্সামই দেয় না। আর যারা এক্সাম দেয়, প্রিপারেশন খারাপ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার ফেল করে বসে। সো এই কারণে দেখা যাচ্ছে কি, স্টুডেন্টরা অনেক বেশি স্ট্রাগল করে এই চাকরির পাশাপাশি পড়াশোনাটা ম্যানেজ করতে। তো এবার আমি আপনাদের সামনে শেয়ার করব আমার নিজের পার্সোনাল টাইমলাইন, যাতে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পান যে জিনিসটা কিভাবে হয়তো কাজ করে থাকতে পারে। স্ক্রিনে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে আমি এই স্লাইডটা ইউজ করেছিলাম আমার আরেকটা ভিডিওতে, যে ACCA করতে কত সময় লাগে। সো ওই স্লাইডটাই আমি ইউজ করেছি এখানে আবার। তো আমি এইচএসসি শেষ করেছিলাম আপনার 2016-এ। শেষ করার পরেই আমি এসিসিএতে জয়েন করি। সো আমার ক্লাস শুরু হয়েছিল প্রথম 2016 সালের আগস্টে, অ্যান্ড আমি প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম FA1 পরীক্ষাটা। সেটা দিয়েছিলাম হলো নভেম্বর 16-এ। তো সেই নভেম্বর 16 থেকে এখন খুব সম্ভবত অ্যারাউন্ড 4.5 বছরের মতো সময় হয়েছে। সো প্রথম সোয়া 2 বছরে যদি আপনারা দেখেন, তাহলে আমি টোটাল 11টা পেপার পাস করেছি। অ্যান্ড এরপরে আমি জবে জয়েন করলাম। অ্যান্ড জবে জয়েন করার পরে গত সোয়া 2 বছরে আমি পেপার পাস করেছি মাত্র 3টা। অক্সফোর্ড ইউনিভার্সিটি বিএসসি অনার্স ডিগ্রিটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আর 1.5 বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে। এটা ঠিক আছে যে পার্ট 1 এর পেপারগুলা পাস করা তুলনামূলকভাবে সহজ। কিন্তু তারপরও আপনারা দেখতেই পাচ্ছেন যে জবে ঢোকার পরে আমার কিন্তু প্রোগ্রেস অনেক বেশি স্লো হয়ে গিয়েছে। আ আমি হলাম জবে জয়েন করার আগেই প্রিপারেশন নিচ্ছিলাম F4 টা দেওয়ার জন্য। সো আমি জবে জয়েন করার কিছুদিন পরেই F4 পেপারটা পাস করে ফেলেছি। তো আমি তখন প্রিপারেশনটা নিচ্ছিলাম যে আমি জুন 2019-এ F9 আর SBR এই 2টা পেপার একসাথে দিব। এরপরে কি হলো, আমি জবে জয়েন করলাম। জবে জয়েন করার পর যে দেখা গেল যে আমি কোনোভাবেই পড়াশোনা আর চাকরি ম্যানেজ করতে পারি নাই। আমাকে আ বসুন্ধরাতে হলো আপনার চাকরি করতে হতো। দেন আমাকে যেতে হতো আপনার ধানমন্ডিতে ক্লাস করতে। আর আমার বাসা হলো মিরপুরে। সো ৩ টা বলতে গেলে ৩ মাথায়। সো দেখা গিয়েছে কি, আমি একসাথে ৩ টা জিনিস করতে পারি নাই। আল্টিমেটলি আমাকে এসবিআরটা ছেড়ে দেওয়া লাগছে। এসবিআরটার ক্লাসটা আমি একদমই করতে পারি নাই। F9 এরটা তাও আমি কোনোভাবে কষ্ট করে করেছিলাম। বাট যেহেতু আমার প্রিপারেশনটা অনেক বেশি খারাপ ছিল, আমি F9 টা পাস করতে পারি নাই জুন সেশনে। সো জুন সেশনে এক্সাম দেওয়ার পর যখন আমি ফেল করলাম, তখন আমি বুঝেছিলাম যে আমাকে এবার তাহলে এ আমার স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে। তো আমি স্ট্র্যাটেজিটা কি চেঞ্জ করেছি সেটা যদি আপনাদেরকে বলি, তাহলে ওই সময় আমি দেখলাম যে আমি রাতের বেলা এসে কোনোভাবে পড়াশোনা করতে পারছি না। অ্যান্ড আমার টানা যদি পড়াশোনা, আমি যদি রেগুলার বেসিসে পড়াশোনা না করি, আমি আল্টিমেটলি পাস করব না।
সো ওরকম ক্ষেত্রে আমি কি ডিসাইড করলাম? আমি ডিসাইড করেছিলাম যে আমি একটা চেঞ্জ আনবো। সেটা হলো যে আমি যখনই আ অফিস থেকে বাসায় ফিরবো, তার ০.৫ ঘন্টার মাঝখানে আমি জাস্ট ২ টা কাজ করব। সেটা হলো শাওয়ার করব অ্যান্ড ডিনার করব। এই ২ টা করে আমি হলাম ঘুমায় যাব। তো নরমালি কি হয়? আমরা সাধারণত বাসায় আসি, বাসায় এসে কিছু কাজ করি। কাজ করার পর হয়তো আমরা ফোন নিয়ে বসি বা ল্যাপটপ নিয়ে বসি। সো আমরা যত টায়ার্ডনেসটা থাকে আমাদের তুলনামূলকভাবে কিছুক্ষণের জন্য হলেও চলে যায়। তখন কি হয়? আমাদের যে ঘুমটা আসার থাকে সেটা চলে যায়। আমি বুঝেছিলাম যে এই জিনিসটা আমাকে প্রবলেম করতেছে অনেক। সো আমি কি করছি? আমি বাসায় আসার পরে শাওয়ার করে নিছি। কারণ সারাদিনে যে ক্লান্তিটা থাকে সেটা দূর হওয়াটা অনেক প্রয়োজন। তখন আমার চুল অনেক ছোট ছিল। সো শাওয়ার করা পসিবল হইছে। এখন বান আছে এখানে একটা। সো এখন যেরকম রাতে চুল ভিজানোটা অনেক ক্ষেত্রে পসিবল হয় না। বাট তখন অনেক ছোট, ছোট ছিল। সো শাওয়ার করে হলো ফ্রেশ হয়ে নিতাম। তারপরে ডিনারটা করেই একটা ঘুম দিয়ে দিতাম। ঘুম দেওয়ার পরে কি হতো? আমি সকাল ৫ টার দিকে উঠে পড়তাম। ৫ টার দিকে উঠে পড়ে আমার তুলনামূলকভাবে কম কাজ হাতে থাকতো তখন। তো ওই কাজ কিছু গুছায় নিতাম। ততক্ষণে আমার ব্রেইনটা অ্যাক্টিভ হয়ে যেত। অ্যান্ড তখন আমি সকালবেলা অন্তত ১ ঘন্টা পড়াশোনা করতাম। ডেইলি আমি সকালবেলা উঠে ১ ঘন্টা করে পড়াশোনা করতাম। করে আমি কি করতাম? করার পরে আমি পৌনে ৭ টার সময় সকালবেলা বাসা থেকে বের হয়ে যেতাম। কারণ কি? তখন আ রাশ অনেক কম থাকে রাস্তায়। বাসগুলা ফাঁকা থাকে অনেক, খুব বেশি মানুষ থাকে না। জানালার পাশে বসে আরাম করে ফাঁকা রাস্তা দিয়ে তাড়াতাড়ি অফিসে চলে যাওয়া যায়। সো আমি তখন দেখা যেত আমি ৮ টার আগে অফিসে চলে গেছি। ওই সময় অফিসে কেউ থাকতো না, শুধুমাত্র গার্ডরা থাকতো অ্যান্ড কেবল হয়তো অফিস বয়রা চলে আসতো। হয়তো তারা বিভিন্ন ধরনের ক্লিনিং-টিনিং করতো। তো ওই সময় আমি প্রত্যেকদিন আ অফিসে ১ম এ যেতাম। যেয়ে আমি ১ ঘন্টা ওই সময় পড়াশোনা করতাম। অফিস শুরু হওয়ার আগে আমি ১ ঘন্টা। তার মানে কি এইভাবে করে কি হয়েছে? আমি সকালবেলা ২ ঘন্টা ইউজ করতাম পড়াশোনার পিছনে। যে জিনিসটা আমি রাতে করতে পারতাম না। আমি বাসায় আসার সাথে, সাথে যেহেতু তাড়াতাড়ি ঘুমায় গিয়েছি, সো তখন দেখা গিয়েছে যে আপনার আ সারারাতে আমার বেশ একটা ভালো ঘুম হয়েছে। যেহেতু আমি টায়ার্ড ছিলাম অ্যান্ড আমি ফোন ইউজ করি নাই, সো আমি ডিস্ট্রাক্টেড ও হই নাই। আমি ক্লান্ত, আমি ঘুমায় গেছি। আমি সকালবেলাটা ইউটিলাইজ করছি ২ ঘন্টা পড়াশোনা করতে। এই জিনিসটাই আমাকে হেল্প করছে সেপ্টেম্বরে পাস করতে। সেপ্টেম্বরে আমি যখন আবার F9 এক্সামটা দিলাম, তখন দেখা গিয়েছে যে আমি 2nd অ্যাটেম্পটে পাস করে গিয়েছি। তো এরপরে যেটা হলো, আমার কাজের প্রেশার আবার বেড়ে গেল ডিসেম্বরের দিকে অ্যান্ড আমি তখন SBR এক্সামটা আবার দিতে পারলাম না। যেহেতু আমি প্রেশারের মধ্যে ছিলাম অ্যান্ড তখন হলো আরকি SBRটা অনেক দিন হয়ে গেছে আমি চেষ্টা করতেছি পড়াশোনা করতে পারতেছি না। সো এজন্য আমি এরপর প্ল্যান করলাম যে আমি ওবিউটা দিলাম। দেওয়ার পরের জন্য হলো আরকি যেহেতু আমি মে পর্যন্ত বিজি ছিলাম আ ওবিউ নিয়ে। সো আমি আর মার্চে এক্সাম দেই নাই। জুনে এক্সাম ক্যানসেল হয়ে গেল আল্টিমেটলি করোনা ভাইরাসের কারণে। এবারও যেরকম আগামী জুনে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, সেটা যেমন এসিসিএ বাংলাদেশ ২ দিন আগে ক্যানসেল করে দিয়েছে। কারণ আল্টিমেটলি এখন বাংলাদেশ থেকে অ্যালাউ করছে না, ব্রিটিশ কাউন্সিল বন্ধ। সো এক্সামটা নেওয়া পসিবল হচ্ছে না। সেপ্টেম্বরেও সেম কাহিনী। আমি সিওর ছিলাম না এক্সাম হবে কি হবে না। আল্টিমেটলি হয়েছিল। বাট আমি সিওর ছিলাম না। সো সেপ্টেম্বরে এক্সাম দেওয়া যায়নি। অ্যান্ড ডিসেম্বরে আমি লাস্টে ২ টা পেপার দিয়েছিলাম। সো এই জিনিসটাই মানে আমি আপনাদেরকে একটু বুঝানোর চেষ্টা করছি। সেটা হলো যে বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি স্ট্রাগল করে আপনার যখন পড়াশোনা আর চাকরি ২ টা একসাথে করে, তখন পেপার পাস করতে অনেক বেশি স্ট্রাগল করে। কারণ চাকরির এত প্রেশার থাকে, কাজের চাইতেও কিন্তু এক্সট্রা যে প্রেশারগুলা আছে যেমন জ্যামের জিনিসটা, ট্রান্সপোর্টের জিনিসটা, এই জিনিসগুলাও কিন্তু অনেক বড় একটা ইমপ্যাক্ট ফেলে আমাদের লাইফে। মেন্টাল স্ট্রেসটা কিন্তু অনেক বেশি বড় ইমপ্যাক্ট ফেলে। আমরা তখন দেখা যাচ্ছে কি পড়াশোনা থেকে ডিটাচড হয়ে যাই অ্যান্ড আমরা পেপারগুলা পাস করতে পারি না। এখন আমি বলতেছি না সবার ক্ষেত্রে এরকম হয়, বাট মেজরিটির ক্ষেত্রে আমি জিনিসটা দেখেছি যে এরকমই প্রবলেম তারা ফেস করে। এখন আমি এক্সেপশনাল স্টুডেন্টদের এক্সাম্পল আমি কখনো দেই না, কারণ আল্টিমেটলি আপনি যদি এখন কান্ট্রি হাইয়েস্ট যারা পায় তাদেরকে যদি এক্সাম্পল ধরেন, তাহলে অবভিয়াসলি জিনিসটা ওয়াইজ হবে না। কারণ মেজরিটি স্টুডেন্ট এরকম না। মেজরিটি স্টুডেন্ট হয়তো নরমাল আমাদের টাইপের মানুষজন যারা হয়তো অনেক কম মার্কস পেয়ে পাস করে বা হয়তো কয়েক অ্যাটেম্প্ট লাগে পাস করতে। ঠিক আছে?
সো এরকম আমি অনেক মানুষের সাথে কথা বলেছি। তো বেশিরভাগের ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি এরকম প্রবলেমটা তারা ফেস করে। যে তারা হয়তো চাকরিতে জয়েন করে আগে করার পরে দেখা যাচ্ছে যে পেপার আর পাস হতে থাকে না। তখন কি হচ্ছে? তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আমি নিজেই যেমন এখন অলরেডি অনেকখানি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। কারণ আমার এখনো ৩ টা পেপার পাস করা বাকি আছে। সো ননস্টপ মানে এই চিন্তাটা মাথায় চলতে থাকে যে কবে শেষ হবে, কবে শেষ হবে? আর এখন তো করোনা ভাইরাসের কারণে আরও ঝামেলা। এখন এক্সাম প্রপারলি হবে কিনা, কখন হবে অ্যান্ড এক্সামের টাইমে আবার লকডাউন দিয়ে দিবে কিনা। সো এরকম টাইপ অফ অনেক চিন্তাভাবনা আমাদের মাথায় চলতে থাকে। সো আল্টিমেটলি আ পেপার যদি পাস হয়ে থাকে না, স্ট্রেসটা অনেক কমে থাকে। তো আমি আপনাদের সামনে এখন একটা অল্টারনেটিভ আইডিয়া শেয়ার করব। আমার টাইমলাইনটাকে আমি একটু এডিট করব। সো এখানে যদি আপনারা দেখেন যে আমি জয়েন করেছিলাম হলো আপনার ফেব্রুয়ারি 2019 এ। তো ওই সময় যদি আমি চাকরিতে না জয়েন করতাম, তাহলে হয়তো আমি জুনে F9 আর SBR ২ টা এক্সামই একসাথে দিয়ে দিতে পারতাম। যেহেতু আমি আ গত কয়েক সেশনে বেশ ভালো করেছিলাম and পেপারগুলা পাস করে গিয়েছিলাম, আমার কনফিডেন্স অনেক বেশি ছিল। সো হয়তো বলা যায় না, আমি হয়তো F9, SBR ২ টা পেপারই যদি হয়তো পাস করে যেতে পারতাম। সো এরপরে যদি আমি পাস করে যেতাম, তাহলে আমি নেক্সট ডিসেম্বর সেশনে SBL আর P7 যেটা আছে ট্রিপল এ, যেটা আমি অলরেডি এক অ্যাটেম্পটে পাস করে গিয়েছি। সো ওই ২ টা পেপার দিতে পারতাম। তাহলে যদি ওইগুলাও আমি যদি পাস করে ফেলতে পারতাম এক অ্যাটেম্পটে, যেহেতু আমার স্পিডটা বেশ ভালো ছিল, সো কথার কথা ধরলাম আমি হয়তো পাস করে গিয়েছি। তাহলে ওরকম ক্ষেত্রে দেখা যাইত কি, আমার হয়তো এরপরে যদি আমি জয়েন করি, তাহলে আমার হাতে ২ টা কাজ বাকি আছে জাস্ট। একটা হইলো OBO আর সেকেন্ডটা হইলো একটা পেপার পাস করা, যেটা কথা ধরলাম P4। তাহলে যেটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখন যেরকম আমাকে হয়তো চাকরিটা ছেড়ে দিতে হয়েছে। কারণ আল্টিমেটলি আমার পেপার পাস হচ্ছিল না অ্যান্ড আমাকে ফুল ফোকাসে যদি পড়াশোনা করতে হয়, আমাকে জব ছেড়ে দিতে হবে। তো এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, আমি যদি ওই সময় আগে জয়েন না করতাম, আগে যদি পেপারগুলো কমপ্লিট করে নিতাম, অনেকখানি আগায় নিতাম। পার্ট 3 র যদি ১ টা ২ টা বা ৩ টা পেপার পাস করার পরে যদি জয়েন করতাম, তাহলে কিন্তু আমার হাতে কিন্তু পেন্ডিং কাজ থাকতো অনেক কম। স্ট্রেস অনেক কম হইতো হয়তো। ঠিক আছে? তখন দেখা যেত কি আমি হয়তো এরপর আমাকে আর হয়তো চাকরিটা ছাড়া লাগতো না। কারণ এরকম আমাদের অনেককেই হয় যে ১ম এ জয়েন করে, জয়েন করার পরে একটা সময় এসে চাকরি ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে হলে ফুল টাইমে পড়াশোনা করে। তো আমি যখন আ পার্ট 2 র ১ম এ ছিলাম, তখন যখন সিনিয়রদেরকে দেখতাম and তারা বলত যে চাকরিটা ছেড়ে দিছে কারণ এখন পড়াশোনা করতে হবে বা পাস করতে পারতেছে না। আমি তখন ভাবতাম যে এটা এত স্ট্রেসের কেন হওয়ার কথা? আমি জিনিসটা হয়তো বুঝতাম না তখন। বাট এখন জিনিসটা যে বুঝি। সো আপনারাও যারা আরকি এখন সিচুয়েশন এ আছেন and ভাবতেছেন যে জিনিসটা হয়তো অনেক ইজিয়ার হবে আ পেপারগুলা পাস করা আপনার চাকরির পাশাপাশি। আপনারা যখন নিজেদের লাইফে আ এক্সপেরিয়েন্স করবেন, তখন নিজেরাই জিনিসটা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি আবার তাহলে ট্র্যাকে আসি। তো এরকম ক্ষেত্রে যদি দেখা যেত যে আমি হয়তো আগে কয়েকটা পেপার পাস করে নিয়েছি, পার্ট 3 র কয়েকটা পেপার কমপ্লিট করে তারপর জয়েন করেছি, তাহলে হয়তো আমার আ ACCA কমপ্লিটটা আরো একটু তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু আপনাকে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হলো যে আপনি যদি এই জিনিসটা ফলো করেন যে পার্ট 3 র ১ টা ২ টা পেপার পাস করার পরে যদি আপনি চাকরিতে জয়েন করেন, তাহলে এখানে কিন্তু একটা বড় কনস আছে। সেটা হলো যে অনেক কোম্পানি হয়তো আপনাকে নিতে চাবে না চাকরিতে। নিতে না চাওয়ার রিজনটা কি? সেটা হলো যে তারা দেখবে যে আপনার হয়তো অল্প কিছু পেপার বাকি আছে। তো এরকম ক্ষেত্রে আপনাকে যদি নেয়, তাহলে আপনি যদি পাস করে অ্যাফিলিয়েট হয়ে যান, তাহলে হয়তো আপনাকে সেলারি বাড়ায় দিতে হবে বা আপনাকে প্রমোশন দিতে হবে, যেটা হয়তো অনেক কোম্পানি দিতে রাজি নাও থাকতে পারে। বা তারা ভাবতে পারে যে আপনি হয়তো অল্প কিছুদিনের জন্য আছেন। আপনি হয়তো নেক্সট পেপারটা পাস করে গেলেই দেখা গেল যে আপনি অ্যাফিলিয়েট হয়ে গিয়েছেন। তখন আপনি হয়তো সুইচ করে অন্য কোথাও চলে যাবেন। সো এরকম ক্ষেত্রে অনেক কোম্পানি আপনাকে চাকরি নাও দিতে পারে। সো এটা একটা বড় কনস যদি আপনি আ পার্ট 3 তে থাকা অবস্থায় জয়েন করেন কোথাও। এখন আমরা আসি আপনার কি পার্ট 1 এ থাকা অবস্থায় কোথাও জয়েন করা উচিত কিনা? আমার সাজেশন হবে একদমই না। কারণ আপনি যদি ওই সময় জয়েন করেন, আপনার হাতে পার্ট 2 র ৬ টা পেপার আছে, পার্ট 3 র ৪ টা পেপার, ১০ টা পেপার আছে। এই ১০ টা পেপার শেষ করতে আপনার প্রচুর সময় চলে যাবে। সো আমি সাজেস্ট করব আপনাকে এই জিনিসটা না করতে। এরকম একটা ভুল আমার একটা ফ্রেন্ড করেছে। আমি তার একটা এক্সাম্পল দেই। তো সে হলো আরকি আমার পরের ব্যাচে ছিল। আমি যখন ১ম FA1 স্টার্ট করি, সে আমার পরের ব্যাচে ছিল। আমি ছিলাম আমার ব্যাচে ফার্স্টেস্ট। আমার ক্লাসগুলা শেষ হতো। আমি প্রত্যেকটার
2 থেকে 3 সপ্তাহের মাঝখানে এক্সাম দিয়ে দিতাম। তারপরে নতুন ব্যাচে জয়েন করে ফেলতাম। তো আমি অনেক বেশি ফাস্ট আগাইতাম পার্ট 1 এ। ঠিক আছে? আমি কোনো ধরনের টাইম লস করিনি পার্ট 1 এ। আমার সেই ফ্রেন্ড আমার পরের ব্যাচে জয়েন করেছিল অ্যান্ড তারপরও সে পার্ট 1 আমার সাথে শেষ করছে। তার মানে সে কিন্তু আমার চাইতেও বেশি স্পিডে আগাচ্ছিল। এরপরে কি হলো? ওর মাথায় ঢুকলো যে তাকে এখন চাকরিতে জয়েন করতে হবে। এরপর ও চাকরিতে জয়েন করলো। চাকরিতে জয়েন করার পরে এরপর আর পড়াশোনা ঠিকমতো করে না। চাকরি নিয়েই এখন বিজি আছে। এরপরে সুইচও করছে অন্য আরেকটা জায়গায়। কিন্তু এখন পর্যন্ত সে শুধুমাত্র F4 পেপারটা পাস করতে পারছে। বাকি পেপারগুলাতে ১টা ২টা অ্যাটেম্প্ট দিছে, দেওয়ার পরে ফেল আসছে। ফেল আসার পর এখন লো কনফিডেন্সে ভুগতেছে অ্যান্ড এখন আর এক্সাম দিতে চায় না। সো আল্টিমেটলি কিন্তু ওই যে চাকরিতে জয়েন করলো, ওইটা কিন্তু ওর প্রোগ্রেসটাকে একদম থামায় দিল। সেম জিনিসটা আমি আরেকটা ফ্রেন্ডের কথা আমি আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দেই। ওর সাথে আমি সেম কলেজে পড়েছি অ্যান্ড আমরা একসাথে এইচএসসি দিয়েছিলাম। তো ওর সাথে আমার জাস্ট পার্থক্যটা এটা যে আমি এইচএসসি কমপ্লিট করেই জয়েন করে ফেলেছি এসিসিএ। ও অ্যাডমিশন টেস্ট দিয়েছিল, দেওয়ার পরে পছন্দ মতো ভার্সিটি পায় নাই, সো এরপর এসিসিএ স্টার্ট করে। তো পার্ট 2 তে একটা স্টেজে আমরা দুজন সেম পজিশনেই ছিলাম। এরপরে হলো সে জয়েন করেছে একটা কোম্পানিতে আর আমি অডিট ফার্মে জয়েন করেছিলাম। তো এরপরে কি হলো? এরপরে ও কন্টিনিউ করেছে চাকরি একবারে পরপর। এর মাঝখানে ওই যেখান থেকে জয়েন করেছিল সেখান থেকে সুইচ করলো হলো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, সেখানে 1 বছরের বেশি সময় ধরে ছিল। অ্যান্ড রিসেন্টলি সে বাংলাদেশের বড় একটা ইমার্জিং কোম্পানিতে একটা ভালো পজিশনেই সে জয়েন করে ফেলেছে। কিন্তু এখনও ওর পার্ট 2 শেষ হয় নাই। পার্ট 2 তে মনে হয় এখনও 1টা বা 2টা পেপার এখনও বাকি আছে। ওবিও বাকি আছে। সো পেপারের দিক থেকে কিন্তু অনেক পিছায় আছে। সো এই জিনিসটা কিন্তু খুবই নরমাল হয়ে যায় যখন আপনি চাকরিতে আগে জয়েন করে ফেলবেন। আপনার জন্য পেপারটা পাস করা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যাবে। এগেইন আমি বলতেছি সবার ক্ষেত্রে হবে না। কিন্তু একটা ভালো অ্যামাউন্ট অফ স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা টাইমলি পাস করতে পারে না। তারা এক্সপেরিয়েন্স গ্যাদার হচ্ছে, চাকরিতে ভালো স্যালারি পাচ্ছে অবভিয়াসলি, কিন্তু ওই পেপারটা শেষ হতে চায় না। আর আপনার যত বয়স বাড়তে থাকে আস্তে, আস্তে আ পড়ার এবিলিটিটা অনেক ক্ষেত্রে অনেকেরই কমে যায়। সো তখন দেখা যাচ্ছে কি পাস করাটা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়। আর লাস্টলি আমরা আসি যে আপনার কি পুরা ACCA কমপ্লিট করার পরে চাকরিতে জয়েন করা উচিত কিনা? ওয়েল অ্যাকচুয়ালি না। এই জিনিসটা করাটা একদমই রং। কারণ হলো আপনি যদি এরকম সিচুয়েশনে থাকেন যে আপনি পুরা ACCA কমপ্লিট করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গিয়েছেন অ্যান্ড আপনার কোনো ওয়ার্কিং এক্সপেরিয়েন্স নাই। আপনি একটা কোম্পানিতে জুনিয়রের যা এক্সপেরিয়েন্স আছে আপনারও সেই এক্সপেরিয়েন্স, তাহলে সেরকম ক্ষেত্রে জিনিসটা অনেক বাজে দেখায়। অ্যান্ড আপনার প্রপারলি হয়তো নলেজও থাকবে না যে যেটা আপনি হয়তো ইমপ্লিকেট করতে পারবেন। ঠিক আছে? সো এজন্য এটা ওয়াইজ হবে যে আপনি যদি দেরি করতে চান তাহলে পার্ট 2 র 1টা বা 2টা পেপার যখন পাস হয়ে যাবে তখন আপনি জয়েন করে ফেলেন এট লিস্ট। কিন্তু পুরাটা কমপ্লিট করার পরে জয়েন করাটা উচিত না। তো আপনাদেরকে আমি যে ওয়ান লাস্ট সাজেশনটা দিব সেটা হলো, যদি এরকম হয় যে আপনার প্রোগ্রেসটা অনেক বেশি, আপনি রেগুলার বেসিসে এক্সাম দিচ্ছেন অ্যান্ড পাস করে যাচ্ছেন, সো এরকম ক্ষেত্রে যদি হয় তাহলে আপনারা হয়তো চিন্তা করে দেখতে পারেন যে পার্ট 3 র 1টা 2টা বা পেপার পাস করার পরে জয়েন করতে। কারণ আপনার যেহেতু প্রোগ্রেসটা ভালো আছে, তাড়াতাড়ি পেপারগুলো কমপ্লিট করে নিলে তারপরে আপনি জবে জয়েন করলেন। আর এরকম যদি হয় যে আপনি খুব বেশি তাড়াতাড়ি পাস করতে পারছেন না, হয়তো পরীক্ষা দিচ্ছেন, ফেল করতেছেন বা রেগুলার না আপনার পরীক্ষা দেওয়া, এরকম যদি ক্ষেত্রে আপনার সিচুয়েশন হয়ে থাকে তাহলে আপনি হয়তো তাড়াতাড়ি আপনি জবে জয়েন করে ফেলতে পারেন। কারণ আল্টিমেটলি আপনার প্রোগ্রেসটা কম, সো তার চেয়ে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকেন। আপনার হয়তো পিইআরটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি মেম্বার হয়ে যেতে পারবেন যখন আপনার এসিসি এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এখন আপনি কি করবেন সেটা কমপ্লিটলি আপনার ব্যাপার। আমি নিজে জব লাইফে অনেক স্ট্রাগল করেছি অ্যান্ড অনেকেই দেখেছি যে স্ট্রাগল করতে অ্যান্ড আল্টিমেটলি দেখা যাচ্ছে যে আপনার পেপারগুলা পাস হতে চায় না। এই জিনিসটা আমরা অনেকেই খুব একটা ভালোভাবে বুঝি না অ্যান্ড না বুঝে অনেকেই অনেক আগে জয়েন করে ফেলি। তারপর দেখা যাচ্ছে যে পেপার আর পাস হইতে থাকে না অ্যান্ড আল্টিমেটলি আমরা স্টাক হয়ে যাই। হয়তো আমরা চাকরি-বাকরি করতেছি, করার পরে হলো সুইচ করব। সুইচ করার সময় দেখা যায় যে আমাদের পেপার পাস হওয়াটা অনেক বেশি দরকার হয়ে থাকে। আল্টিমেটলি আমরা সেই পেপারটাও পাস করতে পারি না প্রপারলি। সো দেখা যাচ্ছে যে আমরা যে পজিশনে যেতে চাই যে সময়ে, ওই সময়ে পেপার পাস না হওয়ার কারণে ওই পজিশনে যেতে পারি না। সো এখন এটা কমপ্লিটলি আপ টু ইউ, আপনি কখন জয়েন করতে চান। এখন আপনার যদি ইচ্ছা হয় আপনি পার্ট 1 শেষ করেও জয়েন করতে পারেন, পার্ট 2 পার্ট 3 তে থাকতেও করতে পারেন।
আবার এসিসিএ কমপ্লিট করেও জয়েন করতে পারেন। সো আপনার ব্যাপার, আপনি আপনার ক্যারিয়ার নিয়ে, আপনার লাইফ নিয়ে কী করবেন। আমার দায়িত্ব ছিল আপনাকে এই জিনিসগুলা একটু ডিটেলসে বলে দেওয়া। আমি জানি ভিডিওটা অনেক বড় হয়েছে, বাট ইটস ওকে, কারণ এই জিনিসগুলা ডিটেলসে না বুঝলে তখন যেটা হবে যে আপনি হয়তো আপনার ক্যারিয়ারে কিছু ভুল ডিসিশন নিতে পারেন, অ্যান্ড আলটিমেটলি সেটা হয়তো আপনার জন্য হিতে বিপরীত হতে পারে, অ্যান্ড আপনার প্রোগ্রেসটা অনেক বেশি স্লো হয়ে যেতে পারে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।